সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন অতীন বন্দ্যোপাধ্যায় রচিত নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাসটির 11 পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। বাইরে ইতস্তত মুরগি চড়ে বেড়াচ্ছিল। ভুখা পেটে জালালি ঘরের দাওয়ায় বসে। শামসুদ্দিন এবং তার মজলিস, অথবা ভিতর বাড়িতে অলিজানের রান্নাগোস্ত, মেহমানদের ভোগের জন্য। সবই বিষদৃশ। জালালি কচুর ঝোপ অতিক্রম করে মাঠে দৃষ্টি দিল। ধান খেতে কিছু হাঁস শব্দ করছে, প্যাক প্যাক। ওর পেট মোচড় দিয়ে উঠল। মকবুলের আতা বেড়াতে বাজপাট শুকোচ্ছে। 3-4 দিন ধরে বৃষ্টি হয়নি বলে মাটি শুকনো, ঘাস শুকনো। খামার বাড়িতে জামরুল গাছ, গাছে জামরুল ফল ঝুলছে এবং রোদের জন্য ওদের পাখির মতো মনে হচ্ছিল। আর গ্রামময় রসুন পেঁয়াজের গন্ধ ছড়িয়ে পড়ছে। আর হাঁসগুলি তখনও গোপাটের ধান খেতে প্যাক প্যাক করে ডাকছে। সুতরাং জালালি বসে থাকতে পারছে না। মালতীর হাঁসগুলি আবার এই মাঠে। মিয়া মাতব্বরেরা মজলিস শেষ করে গোসলে যাচ্ছে। জালালি অলিজানের পাঁচ দুয়ারে বসেছিল, চোখ মুখ শুকনো এবং কাতর কণ্ঠ। অলিজান যেন তার এই প্রাচুর্যকে জালালির চোখের উপর ভাসিয়ে দিল। মেহমানগণ বর্ষার জলে গোসল করতে গেল। ওরা ডুব দিল অথবা জলে সাঁতার কাটল। তারপর নামাজ শেষ করে শীতল পাটিতে খেতে বসে গেল গোল হয়ে। বেশ খাওয়া, মাছের সালুন, মুরগির গোস্ত, রসুন সম্বারে মুগের ডাল। ওরা খেয়ে শানকিতে কুলকুচা করল। ওরা একই বদনার নলে মুখ রেখে পানি খেল। ওরা কোনো উচ্ছিষ্ট খাবার রাখল না। জালালির বসে থেকে হাঁটু ধরে গেছিল। জালালি থুথু গিলে শেষ পর্যন্ত নিজের কুড়ে ঘরটাতে আশ্রয় নিয়ে সকলের প্রতি এবং আল্লাহর প্রতি ক্ষুব্ধ কথাবার্তা নিক্ষেপ করে শান্তি পাচ্ছিল। মালতীর হাঁসগুলো প্যাক প্যাক করছে গোপাটের ধান খেতে। সুতরাং সে গামছা পরে গোপাটের জলে শালুক তুলতে নেমে গেল। মেহমান সকলে চলে গেল। শামসুদ্দিন ঘাটে সকলকে বিদায় জানালো। ওদের নৌকা গোপাট ধরে চলতে থাকল। কিছু পাট ক্ষেত অতিক্রম করলে নৌকাগুলি আর দেখা যাচ্ছে না। মাঝে মাঝে লগির ডগাটাকে উঠতে নামতে দেখা গেল। ওরা পূবের বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছে। পূবের বাড়ির মালতী অথবা নরেন দাসের বিধবা বোন মালতীর কথা মনে হলো শামসুদ্দিনের। হিজল গাছের ইশতেহারটাকে কেন্দ্র করে যে বৎসা এবং অপমানে উভয়ে ক্ষতবিক্ষত ছিল, এ সময়ে সবই কেমন অর্থহীন লাগল। বারবার সেই এক ইশতেহার ঝুলত, অর্থাৎ এই দেশ শামুর জাত ভাইদের। গাব গাছটার নিচে মালতীর সঙ্গে কতদিন দেখা, কিন্তু মালতী কথা বলতো না। কৈশোর বয়সের কিছু স্মৃতি মনে করে কেমন কষ্টবোধে পীড়িত হল শামু। ফতিমা পাশ থেকে ডাকল, বাজান। শামু কেমন আতকে উঠল। কিছু কইলি? বাজান, মায় আপনারে ডাকতেছে। শামু ফতিমার মুখ দেখে, জলের নীল রং দেখে, এই ঘাস এবং মাটি দেখে। ক্রমশ সে কেমন ইসলাম প্রীতির জন্য এক গভীর অরণ্যের ভিতর ডুবে যেতে থাকল। সেই অরণ্যে সে দেখল কোনো এক ফকির সাহেব ধর্মের নিশান হাতে নিয়ে মুশকিল আসানের আলোতে পথ ধরে শুধু সামনের দিকে হাঁটছেন। আলোর বৃত্তে বৃদ্ধের মুখ। অস্পষ্ট এক ইচ্ছার তাড়নাতে তিনি ক্লান্ত। শামু বারবার ডেকেও সেই শীর্ণ ক্লান্ত ফকিরকে ফেরাতে পারছে না। তিনি হেঁটে যাচ্ছেন এবং তিনি শামুকে শুধু অনুসরণ করতে বলছেন। ফতিমা ঘুরে এসে সামনে দাঁড়ালো, বলল, মায় আপনারে ডাকতাছে। সে ভিতর বাড়িতে ঢুকে গেল। তার বিবির খালি গা, নাকে নথ। বিবির চোখ ছোট, সুরমা টানা, হাতে নীল কাচের চুড়ি, পরনে ডুরে শাড়ি, গায়ে সেমিজ নেই, কাপড়ের নিচে সায়া নেই, সাদা সিধে এক প্যাচে কাপড় পরনে। সুতরাং শরীরের সকল অবয়বই প্রায় স্পষ্ট। অলিজানের শরীরটা এখন গাভীন গরুর মতো, শুধু যেন শুয়ে থাকতে পারলে বাঁচে। অথচ চোখে সুরমা টানা বলে ইচ্ছার চেয়ে চোখে আবেগ বেশি।
সে বলল, বেলা বাড়ে না কমে, আপনি খাইবেন না? শামু তক্তপোষে খেতে বসল। ওর বিবি কাছে বসে খাওয়ালো। শামুকে খুব চিন্তিত দেখে বিবি বলল, কি ভাবতাছেন? শামু উত্তর দিল না, নিঃশব্দে খেয়ে যেতে থাকল। কি কথা কন না কেন? শামু বিরক্ত হল, বলল, তোর সব কথায় কাম কি? হ্যাঁ, 2টা ভাত দিবি তো দে, কথা বাড়াইস না। অলিজান বলল, কি কথা বাড়াইলাম? শামু মুখ তুলে অলিজানের মুখ দেখল, চোখ দেখল। অলিজানের চোখে কি যেন একটা আছে, যা দেখলে সে সব রাগ, দেশ, হিংসা ভুলে যায়। সে বলল, আমি ভোটে লীগের তরফে খারামো ঠিক করছি, ছোট ঠাকুরের বিরুদ্ধে খারামো। আপনার মাথায় যে কি ঢুইক্কা পড়ে না বুঝি না। কেন, কি দায় পড়ছে ওই কাজ্যাডাই কাননের? ছোট ঠাকুর আপনার কি ক্ষতি করছে? তিনি তো খুব ভালো মানুষ। শামসুদ্দিন বলল, আমি কইছি তাই না খারাপ মানুষ? বলে সে উঠে পড়ল, হাত মুখ ধুলো এবং যখন দেখল বেলা পড়তে দেরি নাই, ধনুশেখ পাটের আঁটি ঘরে তুলছে, তখন নাও নিয়ে এবং ধনুশেখকে নিয়ে জলের ওপর ভেসে গেল। সে সব ঝোপ জঙ্গল ভেঙে পুকুরের জল কেটে মাঠে গিয়ে পড়ল। এখন মসজিদের চালে মোড়ো ঘেটে বেড়াচ্ছে। এখন গরু ছাগল সব উঠোনের উপর। বাড়ির সকল পুরুষরাই খাটতে গেছে, শুধু মঞ্জুর নিজের জমি চাষ করে। হাজী সাহেবের কিছু জমি আছে। নয়াপাড়ার ইসমত আলী বড় গেরস্ত। অলিজানকে শাদি করে শামু ভাবল, ইসমত আলী সাহেব এবার তার কথা বলবে, কিন্তু বড় হিন্দু ঘাসা লোক। সঙ্গে সঙ্গে শামুর মুখটা কঠিন দেখালো। আর এই পাশের শালুকের জমি অতিক্রম করে জঙ্গলের ভিতর হাঁসের শব্দ পেতেই সে চোখ তুলে তাকালো। মনে হলো ঝোপের ভিতর কোনো মানুষের চিহ্ন যেন। সে বলল, ঝোপের ভিতর কেডা? ঝোপের ভিতর থেকে কোনো মুখ উঁকি দিল না। আশেপাশে বেত ঝোপ এবং শেওড়া গাছ। কিছু সোনালি লতা শেওড়া গাছটাকে ঢেকে রেখেছে। একদল হাঁস ভয়ে প্যাক প্যাক করতে করতে পুবের বাড়ির দিকে ছুটছে। আর তখন সে দেখল পানির তলা থেকে কাদা মাটি সব উপরে উঠে আসছে, যেন কোনো গো সাপ একটা বড় সাপকে ধরে পানির নিচে সামলাতে পারছে না, যেন পানির নিচে ঝোপের পাশে এক প্রাগৈতিহাসিক জীব হেঁটে বেড়াচ্ছে। শামু পাটাতনের উপর দাঁড়িয়ে পড়ল। ধনুশেখ নৌকা থামিয়ে দিল এবং নৌকাটাকে ঝোপের পাশে নিয়ে যেতেই দেখল জলের ওপর শাপলা শালুকের পাতার ফাঁকে জালালি মুখ জাগিয়ে নিঃশ্বাস ফেলছে। শামু বলল, আপনি এখানে কি করতেছেন? জালালি গলাটা কিঞ্চিত তুলে বলল, শালুক তুলতেছি রে বাজি। এখানে কি শালুক হইছে? হইছে, একটু একটু হইছে। বলে সে ডান হাতে একটা শালুক তুলে দেখালো শামুকে। বলল, বড় হয় নাই, কষা। তারপর জালালি বিকালের রোদে মুখ রেখে বলল, তোর চাচাই গয়না নৌকার মাসি হইয়া কবে গেল? না খত না পয়সা, খাই কি ক? এর লাগা শালুক তুইলা চিবাইতাছি। জালালি গলা পর্যন্ত জলে ডুবিয়ে রেখেছে এবং জালালির চোখ দুটোতে আতঙ্ক। জালালির শুকনো মুখ দেখে শামুর কষ্ট হতে থাকল। শাপলা শালুকের জমি পার হলে ধান ক্ষেত। মালতীর হাঁসগুলি ধান ক্ষেতের ভিতর ভয়ে ভয়ে ডাকছে। সে আকাশে কোনো বাজ পাখি উঠতে দেখল না, কোনো ঝোপ জঙ্গলে শেয়ালের চোখ দেখল না। শুধু জালালির মুখটা লোভের জন্য, পাপের জন্য ধীরে ধীরে বিভৎস হয়ে উঠছে, যেন মুখটা এখন যথার্থই শেয়ালের মতো। জালালি তার জায়গা থেকে এতটুকু নড়ল না। 2 হাতে হাঁসটার গলা জলের নিচে টিপে ধরেছে। এতক্ষণ ধরে সংগ্রামের পর সে ক্লান্ত। শামুর চাকরটা এখন লগি বাইছে। হাঁড়িটা বাতাসে ভেসে দূরে সরে যাচ্ছে। শামু গোপাটের অসৎ গাছটার ওপাশে অদৃশ্য হয়ে গেলে গাল দিল জালালি, নিবংসা, এখানে কি করতাছেন? তোর মাথা চিবাইতাছি। বলে সে একটা গিরগিটির মতো জলে সাঁতার কাটতে থাকল।
হাঁসটা ওর ডান হাতে, এবং হাঁসটাকে সে জলের নিচে সবসময় লুকিয়ে রাখার জন্য এক হাতে সাঁতার কেটে হাঁড়িটাকে যখন আয়ত্তে আনলো, তখন শামু অনেক দূরে। তখন বিকেলের রোদ সরে যাচ্ছিল, এবং তখন আকাশে নানা রঙের মেঘ জমে ঈশান কোণটাকে কালো গম্ভীর করে তুলছে। এবার সে বাড়ির দিকে উঠে যাবার জন্য হাঁসটাকে আড়ালে হাঁড়িতে ঢুকিয়ে দিল। পুরুষ্টু হাঁসের পেটটা এখনো নরম এবং উষ্ণ। সে পেটে হাত রেখে উত্তাপ নেবার সময় দেখল অনেকগুলি ধান ক্ষেত পার হলে পুবের বাড়ির গাব গাছ, গাছের নিচে মালতী। মালতী ওর হাঁসগুলিকে খুঁজছে। জালালি জলের ওপর শরীরটাকে তুলে উঁকি দিল, এবং দূরে মানুষের শব্দ পেল জালালি। সে পরনের গামছাটা খুলে ভয়ে হাঁড়ির মুখটা ঢেকে দিল। দূর থেকে মালতীর গলাও ভেসে আসছে। সন্ধ্যার অন্ধকার নামছে চারদিকে। পাটক্ষেতের ভিতর দিয়ে অন্য প্রান্তে কিছু দেখা যাচ্ছে না। জায়গাটা নির্জন। অসৎ গাছ পার হলে মঞ্জুরদের ঘর। ধনার মা বুড়ি ছাতিম গাছের নিচে বসে এখন প্রলাপ বকছে। সে ঘরের দিকে উঠে যাবার সময় দেখল কোথাও কোনো মানুষের চোখ উঁকি দিয়ে নেই। যখন অন্ধকার ধীরে ধীরে গাঢ় হচ্ছে, তখন উষ্ণ পেটটাতে আরেকবার হাত রাখল। সে গামছা তুলে ফের মৃত হাঁসটাকে উঁকি দিয়ে দেখল, এবং চাপচাপ অন্ধকারের ভিতর মৃত হাঁসটার পেটে হাত রেখে ফের বড় রকমের একটা ঢোক গিলে মাংস খাবার লোভে মরিয়া হয়ে উঠল। জলের ওপর দিয়ে মালতীর কণ্ঠ ভেসে আসছে, আয় তৈ 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 তৈ। দূরে ধান ক্ষেতের ভিতর হাঁসগুলি তেমনি প্যাক প্যাক করছে। ঘন ধান গাছের ভিতর হাঁসগুলি লুকিয়ে আছে। মালতী জলে নেমে গেল, হাঁটুর ওপর কাপড় তুলে ডাকল, আয় তৈ তৈ, আয় আয়। চারদিকে অন্ধকার। হাঁটুরেরা ঘরে ফিরছে। খালের ধারে লগির শব্দ, নৌকার শব্দ। সে অন্ধকারে কোনো পরিচিত হাঁটুরের মুখ দেখতে পেল না। অমূল্য সুতা আনতে গেছে হাটে। শোভা, আবু ঘরে ঘরে আলো জ্বালছে এবং জল দিচ্ছে দরজাতে। নরেন দাসের বউ বৃষ্টি আসবে ভেবে সব শুকনো পাটকাঠি ঘরে নিয়ে রাখছে। আর ঝড় বৃষ্টি এলে হাঁসগুলি পথ ভুল করে দূরে চলে যেতে পারে, অথবা কত রকমের দুর্ঘটনা। মালতী প্রাণপণে ডাকতে থাকল, আয় তৈ তৈ, আয় আয়। শোভা, আবু গাব গাছের নিচে পিসির গলা শুনতে পেল। সে কখন থেকে পিসি হাঁসগুলিকে ডাকছে। ওরা কাফিলা গাছ অতিক্রম করে পিসির জন্য জলে নেমে গেল এবং পিসির সঙ্গে গলা মিলিয়ে ডাকতে থাকল। আর দূরে শামুর নৌকা ভেসে যাচ্ছে। বৃষ্টি আসবে জেনেও শামু ঘরে ফিরছে না। জালালি বৃষ্টির রং আকাশে দেখতে পেল। জলের পাশে কাঁটা গাছের সব ঝোপ। ঝোপ পার হলে মান্দার গাছের নিচে ওর পাটকাঠির বেড়া দেওয়া ঘর। ভিজে মাটির গন্ধ আসছে। জোটন ফকির সাহেবের সঙ্গে দরগায় চলে গেছে। বাড়িটা একেবারে ফাঁকা। হাজি সাহেবের খামার বাড়ি পার হলে তবে অন্য ঘর। অন্ধকার এবং নির্জনতা সত্ত্বেও মৃত হাঁসটাকে সে গামছা দিয়ে সন্তর্পণে ঢেকে রেখেছে। বৃষ্টি নামবে। বর্ষাকাল বলে ঘরের আশেপাশে এবং সর্বত্র আগাছার জঙ্গল, এক সবুজ সবুজ গন্ধ। সুতরাং জালালি সব দেখে শুনে নগ্ন শরীরটাকে ঘরের দিকে গোপনে তুলে নিয়ে গেল। গামছা দিয়ে যেহেতু সে হাড়ির মুখটা ঢেকে রেখেছিল, সেহেতু নগ্ন। অন্ধকার বলে বৃষ্টি আসবে বলে গাব গাছের নিচে মালতীর গলা শোনা যাচ্ছে না। আশেপাশে শুধু কীটপতঙ্গের আওয়াজ। মালতী দেখল ওর হাসি তিনটে ফিরে আসছে। হাসাটা নেই। মালতীর বুকটা কেঁপে উঠল। কত কষ্টের এ হাসা! প্রতিপালন করা কত বেদনা সাপেক্ষ। ওর প্রিয় হাসাটাকে না দেখে মালতী চিৎকার করে উঠল, বৌদি গো, আমার হাসাটা কই? হাসি তিনটে আইতাছে, আমার হাসাটা কই গেল? নরেন দাসের বউ পাঁজা করে সব শুকনো পাটকাঠি তুলছিল। পাটকাঠিগুলিতে মরমর শব্দ হচ্ছে। সুতরাং সে মালতীর চিৎকার শুনতে পাচ্ছে, অথচ স্পষ্ট বুঝতে পারছে না মালতী কি বলছে। সে পাটকাঠি ফেলে গাবগাছ তলায় ছুটে গেল এবং জলের পাশে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোর? দেখেন কি হয়েছে, হাসি তিনটা আছে,
হাসাটা নাই। কেমন কান্না কান্না গলায় মালতী বলল, দেখ কোনোখানে পলায় রইছে। আপনার যে কথা বৌদি, ওর পরাণে বুঝি ডর নাই? ডর আছে লো, ডর আছে। অমূল্য আসুক, নৌকা লইয়া খুঁজতে বাইর হইব নাই। তুই জল থেকে উঠায়। সুতরাং মালতী জল থেকে উঠে এলো। ওর মনটা বিষণ্ণতায় ভরে গেছে। কান্না কান্না এক আবেগ বুকের ভিতর জমা হচ্ছে ক্রমশ। ওর এই হাসা বড় প্রিয়, বড় কষ্টে সে লালন করেছে এবং বিধবা যুবতীর একমাত্র অবলম্বন। ঝড় জলে সেই ছোট ছোট 4টা পাখি যেদিন নরেন দাস ডুলাতে করে ঘরে নিয়ে এসেছিল, সেদিন থেকে কত যত্নের সঙ্গে এদের সে ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল। ছোট ছিল বলে ওরা কচি ঘাস খেতে পারত না, ওরা ভাত খেতে পারত না। সুতরাং সে ছোট ডারকিনা মাছ ধরত পুকুর থেকে, ছোট ছোট জিড় তুলে যত্নের সঙ্গে খাইয়ে পুকুর ঘাটে ছেড়ে ওদের বড় হতে সাহায্য করত। মালতী জল থেকে উঠে আসার সময় প্রাণপণে ডাকল, হায় আয় তৈ তৈ, হায় আয় তৈ তৈ। অন্ধকার বলে বৃষ্টি আসবে বলে ওরা আর গাব গাছের নিচে বেশিক্ষণ দাঁড়াতে পারল না। জালালি ঘরের ভিতর কুপি জ্বালল। ঘরে তার ছেঁড়া হোগলা এবং শিকাতে ঝোলানো নাঙলবন্দের বান্নি থেকে আনা হাঁড়ি পাতিল, একটা ভাঙা উনুন। কুপিটা জ্বলতে থাকল। সে ভিজা গামছাটা বিছিয়ে তার উপর মৃত হাঁসটাকে রেখেছে। ওর দরজার ঝাঁপ বন্ধ ছিল। কুপির আলোতে ওর তলপেট চকচক করছে, মুখে পেটুকের গন্ধ। সে হাঁসটার তলপেটে চাপ দিতেই বুঝল উষ্ণতা মরে গেছে। সঙ্গে সঙ্গে হাঁসটার শরীরের ওপর উপর হয়ে পড়ে ওর শরীরের সব পালক দ্রুত তুলতে থাকল। ওর শরীর থেকে এখনো ইতস্তত জল ঝরছে। এ জলের জন্য নিচের মাটি ভিজে উঠছে, কাদা কাদা ভাব। সে যত্নের সঙ্গে হাঁসটাকে, গামছাটাকে শুকনো মাটিতে টেনে আনল। যত্নের সঙ্গে হাঁটু গেড়ে মাংস ভক্ষণের নিমিত্তে প্রাণপণে মৃত হাঁসটাকে আগুন জেলে সেঁকতে থাকল। বাইরে বৃষ্টি। কতদিন যেন পেটে ভাত নেই, কতদিন যেন জাম জামরুল খেয়ে, কখনো শালুক খেয়ে জালালি ক্ষুধা মিটিয়েছে। পেট ভরে খাবার জন্য সারাদিন থেকে খোয়াব দেখছিল। বিকেলের এই হাঁসটা সে খোয়াবকে সার্থক করছে। সুতরাং সে তার আল্লাহর কাছে এই মেহেরবানিটুকুর জন্য খুশি। খুশির জন্যই হোক অথবা ক্ষুধার তাড়নাতেই হোক এবং লোভের জন্যও হতে পারে, সে কাপড় পরতে ভুলে গিয়েছিল। ওর তলপেটের ফাটা সাদা সাদা দাগগুলোতে এখনো কিছু জলের রেখা চিকচিক করছে, অনেকটা মানচিত্রের নদী নালার মতো। কি ভেবে জালালি তলপেটে হাত রাখল এবং ভাবল, এই তলপেটে ফের চর্বি হবে। ফের আবেদ আলী গয়না নৌকার কাজ সেরে ঘরে ফিরবে। জালালি হাঁসটার পেটের ভেতর থেকে নখ দিয়ে টেনে টেনে ময়লাগুলো বের করবার সময়ই ভাবল, আবেদ আলীর বড় দুঃখ। সে বলতো, জব্বইরা হওয়ানের পর তোর পেট যে নাইমা গেল আর উঠল না, আর তোর পেটে চর্বি ধরল না। জালালি মনে মনে বলল এ সময়, তুমি আমারে হপ্তায় হপ্তায় হাঁসের গোস্ত আইনা দাও, দেহ কয়দিনেই পেটে চর্বি লাগাইয়া দেই। ওর এই সময় মালতীর কথাও মনে হলো। মালতী বিধবা যুবতী, দিন দিন মালতীর রূপ খুইল্লা পড়তাছে। আল্লাহ, আমারে ওর রূপটা দিলি না কেন? বাইরে বৃষ্টি ঘন হয়ে নামছে তখন। এবার হাঁসের শরীর থেকে চামড়াটা তুলে ফেলল জালালি। বাঁশের চোঙাতে সর্ষের তেল নেই, একটু তেল আনতে সে কোথাও যেতে পারছে না বৃষ্টির জন্য। সুতরাং সে অনেকক্ষণ ধরে শরীরটাকে সেঁকছিল, আর তার জন্য সেদ্ধ পোড়া এক ধরনের গন্ধ উঠছিল। সেই সেদ্ধ পোড়া মাংস একটু নুন লঙ্কাতে ভেজে দুটো শানকিতে রাখল, এক টুকরো মুখে দিল। তারপর ফুট করে হাড়টা মুখ থেকে বের করে চেখে চেখে মাংস খাবার সময় দেখল হাঁসের পালকগুলো কখন সব বাতাসে ঘরময় হয়ে গেছে। গাছার উপর কুপিটা দপদপ করে জ্বলছে। আলোটার দিকে চেয়ে ঘরময় পালকগুলো দেখে এবং চুরি করে হাঁস ভক্ষণের কারণে মনে মনে অসহায় হয়ে পড়ল জালালি। আবেদ আলী জানতে পারলে মারধর করবে। সেজন্য জালালি আর মাংসের হাড় না চিবিয়ে খুঁটে খুঁটে সব পালকগুলো তুলে বৃষ্টির ভিতর জলে নেমে গেল।
জল ভেঙে অন্ধকারের ভিতর গোপাটের দিকে চলতে থাকল। তারপর অশ্বত্থের নিচে যে ঝোপ জঙ্গল ছিল সেখানে সব পালকগুলি ছড়িয়ে দিয়ে বলল, আল্লাহ, আমার ক্ষুধা পাইছে, আমি যাই। এখন বৃষ্টির জলে জালালির সব দুঃখ ধুয়ে যাচ্ছে। সুখের জন্য জালালি ঘরের দিকে ফিরছে। সে বিদ্যুতের আলোয় দেখল পাটক্ষেত নুয়ে পড়েছে। সেই সব পাটক্ষেত পার হলে জলের উপর একটি আলোর বিন্দু ঘুরতে দেখল এবং সন্তর্পণে কান পাতলে শুনতে পেল যেন তখনও মালতী ওর হাসাটাকে ডাকছে, আয় আয়, তৈ তৈ, আয় আয়। সে আর এতটুকু দেরি করল না। সে ঘরের ভিতর ঢুকে ঝাঁপ বন্ধ করে দিল, শরীর মুখ মুছল। এবার একটু সময় নিয়ে গামছাটা ভালো করে প্যাঁচ দিয়ে পড়ল। একটা কাঠের টুকরোর উপর বসে হাঁসের হাড় আর গোশত চুষতে লাগলো জালালি। মনে হলো মালতী যেভাবে ডাকছে এখনই হয়তো হাঁসটা শানকির উপর থেকে ডেকে উঠবে। সে গপ গপ করে এবার মাংস ছেড়ে খেতে থাকলো অথবা গিলতে থাকলো। সে কিছুতেই হাঁসটাকে শানকির ওপর আর প্যাক প্যাক করে ডেকে উঠতে দেবে না। বৃষ্টি থামলে শামসুদ্দিন ঘরের দিকে ফিরল। ধনু শেখ নৌকা বাইছিল। দূরে ধান ক্ষেতের ভিতর অন্য একটি আলো দেখে মালতীর কণ্ঠ শুনে বুঝল মালতী এখনো হাঁসগুলি পায়নি। মালতী এবং অমূল্য প্রাণপণে ডাকছে, আয় আয়, তৈ তৈ। এবং এই শব্দ গ্রাম মাঠ পার হয়ে বহু দূরে চলে যাচ্ছে। বড় দুঃখের এই ডাক, বড় কষ্টের। মালতীকে অনেকদিন পর শ্যামু এই মাঠে দেখল, কি যেন অন্বেষণ করে বেড়াচ্ছে। অমূল্য নৌকা বাইছিল। ধান ক্ষেতের ভিতর, পাট ক্ষেতের ভিতর অথবা অন্য কোনো ঝোপ জঙ্গলে হাঁসটা ভয়ে লুকিয়ে আছে কিনা মালতী দেখছে। এ সময় মালতী দেখল অন্য একটা নৌকা, পাটাতনে শামসুদ্দিন। শামসুদ্দিন যেন কিছু বলতে চাইছে। হ্যারিকেনের আলোতে শামসুদ্দিনের মুখ স্পষ্ট। মালতী এক বিজাতীয় ঘৃণাবোধে শ্যামুর সঙ্গে প্রথমে কথা বলতে পারল না। শ্যামু যেন হালে তামাশা দেখছে। মালতীর কান্না পাচ্ছিল হাঁসটার জন্য। সে মাথা নিচু করে বসে থাকল। শামসুদ্দিনকে দেখেও কোনো কথা বলল না। শ্যামু আজ অপমানিত বোধ করল না, কারণ মালতীর এই বসে থাকাটুকু সহায় সম্বলহীনা নারীর মতো। সুতরাং সে বলল, তোর হাঁসগুলি বাড়ি যায় নাই? হাঁসগুলি গেছে, হাঁসাটা যায় নাই। মালতী সংক্ষিপ্ত জবাব দিচ্ছিল। মালতী মাথা নিচু করে বসেছিল। চারদিকে ভিজা বাতাসের গন্ধ। চারদিকে আধার আরো ঘন ঘন হয়ে নামছে। শ্যামু এবং অমূল্য দুজন মিলেই এবার ডাকতে থাকলো, আয় আয়, তৈ তৈ। কোথাও কোনো হাঁসের শব্দ পাওয়া যাচ্ছে না। শুধু অশ্বত্থ গাছটায় জোনাকি জ্বলছে। নিচে হাঁসের পালক উড়ছে। পালকগুলো জলে নৌকার মতো ভেসে যাচ্ছে। শ্যামু, অমূল্য এবং মালতী গলা মিলিয়ে ডাকল। ওরা লণ্ঠন তুলে ধান গাছের ফাঁকে অন্বেষণের সময় দেখল জলে ইতস্তত হাঁসের পালক ভেসে যাচ্ছে। গোপাটের অশ্বত্থ গাছটার নিচে এসে যথার্থই মালতী ভেঙে পড়ল। পালকের ধূসর রং, অশ্বত্থের ঘন জঙ্গল সব মিলে সে হাঁসটার মৃত্যু সম্বন্ধে সচেতন হতে ডুকরে কেঁদে উঠল। এই কান্নার জন্যই হোক অথবা পালকের অবস্থানের জন্যই হোক, শামসুদ্দিন বিকেলের কিছু ঘটনা প্রত্যক্ষ করতে দেখল জঙ্গলের ফাঁকে যেন জালালির মুখ। সুতরাং অযথা সে আর হাঁসটাকে খুঁজল না। সে জানত এই হাঁসগুলিকে মালতী সন্তানবৎ স্নেহে লালন করে আসছে। মালতী বিধবা, সুতরাং বিধবা যুবতীর একমাত্র সম্বল। শ্যামুর রাগে দুঃখে প্রথমে কথা বলতে পারল না। জালালির মুখটা ওর চোখের ওপর কেবল ধূর্ত শিয়ালের মতো ভেসে উঠছে এবং মালতীর বেদনাবোধ শ্যামুকে প্রতিহিংসা পরায়ণ করে তুলল। শ্যামু বলল, বাড়ি যা মালতী। অমূল্য বলল, চলেন দিদি। শ্যামু বলল, কান্দিস না মালতী। মালতী এবার চোখ তুলল এবং শ্যামুকে দেখে ভাবল সেই শ্যামু যার চোখ ছোট এবং গোল গোল ছিল, সেই শ্যামু যে শান্ত ছিল এবং মালতীর দুঃখে কৈশোর বয়সে কাতর হতো। শ্যামু যেন আজ যথার্থই দাড়ি গোঁফবিহীন পুরুষ। শ্যামু যেন এক হিন্দু যুবকের মতো আজ পাশে এসে দাঁড়িয়েছে। সুতরাং মালতীর দীর্ঘদিনের ঘৃণাবোধ সরে গেল।
সে অনেকক্ষণ নির্বোধ বালিকার মতো শামুর মুখের দিকে তাকিয়ে থাকল, কিছু বলল না। নৌকা দুটো পাশাপাশি ছিল, হ্যারিকেনের আলোতে ওদের মুখ স্পষ্ট। গ্রামের ভিতর থেকে কুকুরের ডাক জলের ওপর দিয়ে ভেসে আসছে, বিশ্বাস পাড়াতে হ্যাজাকের আলো এবং আকাশে অস্পষ্ট মেঘের ছায়া। কিছু নক্ষত্র যেন মালতীর শোকতাপকে আরো গভীর করছে। এই শোকতাপ শামুর ভিতরেও সংক্রামিত হল। শামসুদ্দিন বালক বয়সে এই গ্রাম মাঠ পার হয়ে বাপের হাত ধরে কোথাও যেন চলে যাচ্ছে, যেন চারদিকে ঢাকঢোল বাজছে, চারদিকে পাইক বরকন্দাজ। ওর বাপ দুর্গা ঠাকুরের সামনে লাঠি খেলা দেখাচ্ছে। শামুর মনে হলো এইসব কীর্তিমান পুরুষেরা আজ অথর্ব এবং এক নতুন ভাবধারা, নতুন ধর্মবোধ মানুষকে সংকীর্ণ করে তুলছে। সে জালালির ওপর যথার্থই ক্ষেপে গেল। সে মনে মনে বলল, শালির পেটে পাড়া দিয়া গোস্ত বাইর করম। শামুর নৌকা ক্রমশ দূরে সরে যেতে থাকল, ক্রমশ অদৃশ্য হতে থাকল। পিছনে অমূল্য, মালতী এবং হ্যারিকেনটা পড়ে আছে। হ্যারিকেনের আলো কিছু দূর পর্যন্ত অন্ধকারটাকে ঠেলে রেখেছিল। শামু যত দূরে সরে যেতে থাকল, তত মালতীর মুখ অস্পষ্ট হতে থাকল। মালতী যেন এক রহস্যময়ী নারী। বৃষ্টির জল ধানগাছ থেকে টুপটাপ জলে এবং নৌকার পাটাতনে ঝরছে, ঠিক মালতীর চোখের জলের মতো। শামু দূর থেকে চিৎকার করে বলল, তুই বাড়ি যা মালতী। অমূল্যকে বলল, অমূল্য, নৌকা ঘাটে লইয়া যাও, রাতের বেলা এই মাঠ ময়দানে ঘুরো না। নির্জনে মালতীর এই বসে থাকাটুকু শামুকে অসহায় করে তুলেছিল, কারণ কলজের ভিতর কৈশোরের কাঁটাটা বড় বেশি আজ খচখচ করছে। ধনুশেখকে নৌকাটা আবেদ আলীর ঘাটে সন্তর্পণে ভিড়িয়ে দিতে বলল শামু। বলল, লগির যান শব্দ না হয়। শামু সন্তর্পণে পা টিপে টিপে ওপরে উঠতে থাকল। ওকে হাঁটু পর্যন্ত কাদা ভাঙতে হলো। এখন ঝোপ জঙ্গল থেকে বৃষ্টির জল গড়িয়ে নামছে। এখনো গাছ থেকে টুপটাপ বৃষ্টির ফোঁটা বাতাসে ঝরে পড়ছে। ঘরের ভিতর স্তিমিত আলো, ভিতরে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আবেদ আলী নেই, জব্বর গেছে বাবুরহাটে এবং জোটনও অনুপস্থিত। বড় ভুতুড়ে মনে হচ্ছিল। সে ঝোপের বেত পাতা সরিয়ে বেড়ার ফাঁকে চোখ ঠেলে দিল। দেখল ছোট একটা লম্ফ জ্বলছে। জালালি প্রায় নগ্ন হয়ে বসে আছে পেঁড়িতে। সে শানকির সব হাড় চুষছিল। হাড়ে কোনো গোস্ত লেগে নেই। সে দাঁতের ফাঁকে ফাঁকে হাড়গুলোকে মড়মড় করে ভেঙে খাচ্ছিল, তারপর পানি খাচ্ছে। শামু দেখল পানির ওপর যে ধূর্ত শিয়ালের মুখটা ভেসেছিল জালালির। সারাদিন পর গোস্ত ভক্ষণে সে মুখ সহজ এবং সুন্দর। সে মুখে আল্লাহর দোয়া। পানি খেতে খেতে দুবার সে তার আল্লাহর নাম স্মরণ করল। শামু গরিব এই মানুষগুলোর জন্য ফের অরণ্যের ভিতর হেঁটে যেতে চাইছে। সুতরাং মালতীর হাঁস চুরির কথা অথবা জালালির পেট পড়া দিয়ে গোস্ত বের করার কথা সব কেমন যেন মন থেকে নিঃশেষে মুছে গেল। কারণ জালালি একটা ছেঁড়া হোগলা পেতে এখন নামাজ পড়ছে। রসুলের মতো মুখ, সামনে 2 হাত প্রসারিত জালালির। শামসুদ্দিন কিছুই বলতে পারল না। দীর্ঘ এই সংসার যাত্রার আসরে সে যেন কালনেমির মতো এক অলিক লঙ্কা ভাগে মত্ত। ওর পা সরছিল না, মাটির সঙ্গে পা গেঁথে যাচ্ছে।